হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে। তোমাদের সবাইকে স্বাগতম। আর তোমরা সবাই আশা করি ভালো আছো। জানো, লাইফ ইজ বিউটিফুল, মানে জীবনটা আসলেই অনেক সুন্দর। আমি তো তোমাদের এখানে প্রায় ড্রামা আনি, কিন্তু আমি এবার একটা মুভি নিয়ে আসছি। জানো, মুভিটা এত সুন্দর, আমার এত ভালো লাগছে। আমি ফার্স্টে এমনি দেখার জন্য নিয়েছিলাম, জাস্ট বিকজ আমি দেখবো। কিন্তু পরে মুভিটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে, মানে খুব ভালো লাগছে। মানে লাইফ যে আসলে একটা বিউটিফুল জিনিস, এটা মানে এই মুভিটা না দেখলে আসলে বুঝতাম না। সো আশা করি তোমরা সবাই এনজয় করবা। সো লেটস স্টার্ট। মুভির শুরুতে আমাদের দেখানো হয় একটা মেয়েকে। ইনি হচ্ছে আমাদের মুভির মেন লিডস নায়িকা, যার নাম সো ই, মানে ও সি ইয়ন মেবি নামটা। আচ্ছা, আমরা একে সি বলে ডাকবো। আর হচ্ছে ইনার হাজব্যান্ডকে আমরা হাজব্যান্ড বলেই ডাকবো, ওকে? ঠিক আছে। মুভির শুরুতে আমাদেরকে আমাদের নায়িকা দেখানো হয়, মানে সিকে। সি যখনই হচ্ছে মানে বের হয়ে দেখা যায় অনেক তাড়াহুড়োতে বের হয় বাস ধরে, কিন্তু ভুল বাস ধরে ফেলে। তারপরে বাসের মধ্যে দেখা একটা মেয়ে সাজতেছে। ওই সাজার জিনিসটা ওর নিজের একটু সাজার শখ দেখে। তারপরে ওর হাজব্যান্ড ওকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করে, কই তুমি? আমি এখানে একা একা বসে আছি, তোমার রিপোর্ট নেওয়ার জন্য আমি একা একা বসে আছি। তখন ও বলে, এই তো আমি চলে আসছি, আমি এই তো বাসে উঠে পড়ছি। তখন দেখে কি ও যেই বাসে উঠছে ওটা ভুল বাস, অন্য বাসে উঠে বলছে। এটা দেখে তো আরো মন খারাপ হয়ে যায়। তখন ওর হাজবেন্ড বলে, তাড়াতাড়ি এসো, ট্যাক্সি নিয়ে আসো, এখন আর বাসে ওঠা লাগবে না, আমি এখানে একা একা বসে থাকবো তোমার রিপোর্ট নেওয়ার জন্য, কি একটা কাজে বাদাই দিছো, হ্যান ত্যান মেলে গেছে বলো। তখন ও বাস থেকে নেমেই যখন হাজবেন্ডের সাথে কথা বলতে থাকে, তখন সামনে দেখে কি যে একটা মুভি থিয়েটার, সিওলের মুভি থিয়েটার। এটা দেখার পরে তো ওর পাস্টের কথা মনে পড়ে, যেখানে ও ওর হাজবেন্ডের সাথে প্রথম ডেট করতে আসতো, যেখানে ওদের সব লাভ স্টোরি শুরু, এটার কথা মনে পড়ে। আর তারপরে ও দেখা যায় হসপিটালে পৌঁছায়, কিন্তু ওর হসপিটালে পৌঁছানোর আগে ওর হাজবেন্ডকে ভিতরে ডক্টর ডাকে। ডক্টর ডাকার পরে ওর হাজবেন্ডকে বলে যে হচ্ছে আপনার ওয়াইফের হচ্ছে লাংস ক্যান্সার হয়েছে। সো লাংস ক্যান্সারের জন্য ও যখন তখন মারা যেতে পারে। ডাক্তার ওর হাজব্যান্ডকে এক্স্যাক্টলি ডেট দেয় 2 মাস, মানে 2 মাস পরে ও মারা যাবে, ওর মেয়াদ আর 2 মাস। তখন হচ্ছে এখানে অনেক লেট করে আসে আমাদের সি। লেট করে আসার পরে ও যখনই আসতে যায় তখনই ও ট্রের সাথে ব্যারি খেয়ে মেডিসিন টেডিসিন ফেলায় দেয়, মানে ও এরকম করে। ওর হাজব্যান্ড এটা দেখে আরো বিরক্ত হয়। তারপরে যখন রেস্টুরেন্টে গিয়ে খাবার খাইতে যায়, তখন হচ্ছে ওর হাজব্যান্ড কম দামে খাবার অর্ডার করে খাইতে থাকে। তখন ও বলে যে আমরা নুডলসও খাইতে পারতাম। তখন ওর হাজব্যান্ড বলে, তুমি এসব বাজে বাজে খাবার খাও বলে যে এরকম হচ্ছে সমস্যা হয়েছে তোমার। আমি কতবার করে কাশি, আমি তোমাকে কতবার করে বললাম ডাক্তার দেখাও না, তুমি ডাক্তার দেখাও না। তখন ও বলে যে কি হয়েছে আমার, ডাক্তারে কি বলছে? তখন বলে যে তোমার লাংস ক্যান্সার হয়েছে, তোমার হাতে 2 মাস সময়। তখন ও অবাক হয়ে যায়, তুমি আমার সাথে মজা করতেছো? মজা করতেছি না, এই কথা বলে ওখানে রাগের চোটে খাবার টাবার রেখে ওখান থেকে উঠে চলে যায়। মানে ওয়াইফের ক্যান্সার ধরা পড়ছে, তুই আরো রাগ দেখাইতেছিস? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপরে দেখানো হয় ও তো মন টন খারাপ করে বাসায় আসে। বাসায় আসার পরে ও সবকিছু গুছানোর পরে আবার যে ওর মেয়ের হচ্ছে স্কুলে, মেয়ের স্কুলে গিয়ে দেখে কি মেয়ের স্কুলের টিচার তখন ওর মেয়েকে ধরে বকতেছিল যে হ্যাঁ এত ছোট ছোট স্কার্ট পরছো, আর এত মেকআপ নিয়ে আসতো কেন, এরকম নিয়ে বকতে থাকে। তখনই ও ভিতরে ঢুকে, আর টিচার তখনই লাঠিটা নেয় ওর মেয়েকে মারার জন্য। কিন্তু ও ভিতরে ঢোকার পর টিচার ভাবে কি ও যে মারতে গেছে এই জন্য মনে হয় দেখে রেগে গেছে। ও সি তো দৌড়াই ওর মেয়ের কাছে যায় যে হ্যাঁ তুই এখানে দাঁড়ায় আছিস। আর ওর টিচার বলে কি যে না না, আমি ওকে মারি নাই, ওকে আমি মারি নাই, আমি শুধু লাঠিটা তুলছিলাম। ওই টিচার বলতে দেরি, আর সি সাথে সাথে ওর মেয়েকে ধরে থাবড়ানো শুরু করেছে, হ্যাঁ তুই আবার সিগারেট খাওয়া শুরু করছিস, তোর বলছি না সিগারেট টিগারেট খাবি না, সিগারেট হাত দিয়ে কি করোস, হ্যাঁ এগুলো। মারতে মারতে বলে সবাই ঠেকাই পারে না। পরে বাসায় আসে ওর মেয়েরে মারতে মারতে, ওর মেয়ের আগের চোটে রুমের মধ্যে ঢুকে যায়। কি রুমের মধ্যে ঢুকবি না, তোর সাথে আমার কথা আছে, তুই কথা কও। কোনো কথা বলে না, উল্টো গান ছেড়ে দেয়। কিন্তু তোর সিগারেট খাওয়া শেখাচ্ছ ওই লাল চুলওয়ালা ছেলেগুলো না, তো তুমি এই সম্পর্কে কিছু জানো না, তুমি কোনো কথা বলবে না। এই কথা বলে ওই মেয়ে নিজের মতো করে গান ছেড়ে শুয়ে থাকে। তখন ও সব খাবার টাবার বানায়, চিংড়ি মাছ ফ্রাই ট্রাই করে ও চলে যায় ওর ছেলের কাছে। ওর ছেলে অনেক পড়াশোনা করে, আর পড়াশোনা ছাড়া অন্য কোনো দিকে তাকায় না। ওর ছেলের কাছে যায়, ওর ছেলের কাছে গিয়ে হচ্ছে মাছ টাছ খাবার টাবার দেয়। ওই ছেলে সারাদিন পরে কলেজ থেকে বের হয়ে ওর মার সাথে তো তেমন কোনো কথা বলে না, সারাক্ষণ পড়তেই থাকে। তারপরে আবার হচ্ছে খাবার দিয়ে বলে কি যে ভালো করে খেয়ে নি, মানে কোচিংয়ে ঢুকছে। তারপরে বাসায় আসে, বাসায় আসার পরে তো সব কাজ করে দেয়। এখন ওর হাজব্যান্ড বাসায় অনেক মদ খেয়ে আসে। ওর হাজব্যান্ড মদ খেয়ে আসার পরে, ওর হাজব্যান্ড হচ্ছে একটা সরকারি কর্মকর্তা, সে হচ্ছে যে সরকারি অফিসে চাকরি করে। ওর হাজব্যান্ড এতটার আগে ওর হাজব্যান্ড সবার সাথে খারাপ বিহেভ করে, যার কারণে সবাই ওর প্রতি বিরক্ত। সে বাসায় আসার পরে যে এরকম ভাবে ওয়াইফের সাথে কথা না বলে বলে কি আমি খেয়ে আসছি, আমি এখানে খাবো না, এই কথা বলে ঘুমায় পড়ে। ওর ওয়াইফ এটা দেখে খুব খারাপ লাগে। ওর ওয়াইফ দেখতে থাকে যে ওর ছেলের মতো ঘুমাচ্ছে, মেয়ের মতো ঘুমাচ্ছে, মেয়েকে গিয়ে রাতের বেলা আদর করে। ওয়াইফের দেখে অনেক খারাপ লাগে যে ও সারা রাত ঘুমাইতে পারতেছে না, লাংস ক্যান্সারে ও মারা যাবে, পরে কি হবে কি না হবে এগুলো ভেবে ঘুমাইতে পারতেছে না। ওর হাজবেন্ড আরাম করে ঘুমাচ্ছে। পরের দিন সকালবেলা ওঠে, একটা মেয়ের কপালে যা থাকে আর কি, মানে সারা দিন কাজ করে। পরের দিন সকাল
সকালবেলা উঠেই ওর মেয়ের সামনে কোট পরে থাকে, বলে মা আমার কোট কই, আমার জিম স্যুট কই, আমার এটা কই ওটা কই, সব কিছু বের করে দেওয়া লাগে। ছেলেকে তো ও স্যুপ দেয়, সুইট স্যুপ, কিন্তু ওর হাজবেন্ড বলে ওর আজকে এক্সামের আগে সিউট স্যুপ খাওয়া হচ্ছে অশুভ, তুমি কেন ওরা অশুভ জিনিস খাইতে দিচ্ছ, যাও এটা রেখে আসো। তখন ওটা আবার রেখে আসো। ওর হাজবেন্ড বলে টয়লেট পেপার শেষ হয়ে গেছে, টয়লেট পেপার দাও, আমার এই জামা আয়রন হয় না, এই কথা বলে মাটিতে ফেলায় চলে যাও, কারণ আমার জামা আয়রন করে দাও। মানে সব কিছু একটা ও একা হাতে করে, অনেক কিছু অত্যাচার করে। তারপর সবাই যখন চলে যায় তখন ও বসে বসে চলে যাওয়ার আগে ওর হাজবেন্ড আবার ওকে বলে যে হচ্ছে তুমি এইসব এখানে এত কিছু এলোমেলো কেন। তখন ও বলে যে সব কিছু আমিই গুছাবো, আমি ছাড়া আর কি গুছাবে। তখন ওর হাজবেন্ড বলে হ্যাঁ তুমি যেহেতু গুছাবা, তুমি সব কিছু করো, এটা তুমি বুঝাইতে যাচ্ছ, তুমি এত কিছু বলতে যাচ্ছ, যাও আমার মতো ক্রেডিট কার্ডের অফিসে কাজ করে দেখো কেমন লাগে, এগুলো তো বুঝবা না। মানে অনেক কিছু উল্টাপাল্টা বলে। তখন ও তো আরও কষ্ট পায়। কষ্ট পাওয়ার পরে ওর হাজব্যান্ড অফিসে চলে যায়, সারাদিন ভাবতে থাকে যে কী হলো, আমার জীবনটা আমি শেষ করে ফেললাম, অনেক মন খারাপ করে থাকে। তারপর টু ডু লিস্ট বানায় যে কী কী করতে চায় বা কী কী লাইফে বাকি। তারপর ওর হাজব্যান্ড যখন বাসায় আসে, বাসায় আসার পরে ও হাজব্যান্ড এসে দেখে কি যে ও ব্যাগ গুছাচ্ছে, এসে সুন্দর মতো কোটটা নিয়ে ওর ব্যাগের এক পাশে রেখে দেয়। রেখে দেওয়ার পরে ও তো কোটটা নিয়ে আবার ছুঁড়ে মারে। অন্য টাইম হলো কোটটা গোছায় রাখতো, কিন্তু কোটটা নিয়ে ও সুন্দর মতো ছুঁড়ে মারে। ছুঁড়ে মারার পরে ওর হাজব্যান্ড বলে কি নাটক শুরু করছো? ও বলে কি নাটক না, আমি চলে যাচ্ছি। ওকে চলে যাচ্ছে মানে কোন ধরনের নাটক শুরু করছো? ওকে আমি 2 মাস পরে মরে যাবো, আজকে কোন তারিখ তুমি কি জানো? তখন বলে কি যে হ্যাঁ জানি তো, আজকে তোমার বার্থডে, আর তোমার বার্থডের জন্য আমি একটা গিফট নিয়ে আসছি। কথা বলে প্লান্টার বকাটা হাত দিয়ে অনেকক্ষণ পর বের করে দেখো 2টা আঙ্গুল বের করে বলে কি এই যে তোমার বার্থডে গিফট। তখন ও বলে কি যে আজকে আমার বার্থডে, তুমি আমার বার্থডের জন্য একটা গিফট আনো নাই। তোমার বার্থডেতে আমি সবসময় গিফট কিনতে থাকি, আমি কেক কিনি, আমি ভালো খাবার বানাই, আমি সবসময় সারপ্রাইজ দিই, সবসময় পার্টি করি। আমার বার্থডেতে কবে পার্টি হয়েছে তুমি বলতে পারো? না আমার জন্মের আগে কোনো দিন, তোমার সাথে বিয়ের আগে কোনো দিন পার্টি হয়েছে, না আমার এই বিয়ের পরে কোনো দিন আমার বার্থডেতে সেলিব্রেট হয়েছে। আর সবসময় তুমি কি করছো, বিয়ে হয়েছে একটা মাত্র জিনিস সেলিব্রেট হয়েছে, তারপর থেকে কোনো জিনিস আমার সেলিব্রেট হয় না। তুমি আমাকে একটা হ্যাপি বার্থডে পর্যন্ত বলতে পারো না, এটা বললে কি তোমার পাপ লেগে যাবে? তখন ওর হাজব্যান্ড বলে ও হ্যাপি বার্থডে টু ইউ। এ কথা বলার পরে তো ও আরও রেগে যায়, কি আমার এটা লাস্ট বার্থডে ছিল, নর্মাল কোনো বার্থডে ছিল না, এরপর আমি আর বাঁচবো না, এটা স্পেশাল করা উচিত ছিল, তোমার উচিত ছিল আমাকে উইশ করা, তোমার উচিত ছিল আমার জন্য গিফট নিয়ে আসো, তুমি তাও নিয়ে আসো নাই। ওর হাজব্যান্ড বলে যে তুমি তাহলে এখন কি নাটক শুরু করছো, তুমি কি চাইতেছো? তখন ওর ওয়াইফ ওর সুটকেস থেকে সুন্দর মতো একটা ছবি বের করে এনে বলে এরকম, এটা হচ্ছে আমার ফার্স্ট লাভ, আমার কলেজ লাইফের ক্রাশ, এই ছেলেটাকে আমি ভালোবাসি, এই ছেলেটাকে খুঁজে বের করে দাও, আমি এর সাথে দেখা করবো। ওর হাজব্যান্ড বলে কি পাগলামো শুরু করছো, ওকে ফার্স্ট লাভ মানে তুমি কি ভাবছো তুমি আমার ফার্স্ট লাভ? তুমি আমার ফার্স্ট লাভ না, আমার ফার্স্ট লাভ এই ছেলেটা, তোমার মতো মানুষরা ফার্স্ট লাভ করে আমি সারা জীবন দুঃখই পেয়েছি। এ কথা বলে। তো ওর হাজব্যান্ডও কিছু বুঝতে পারে না। তারপরের দিন সকালবেলা সুন্দর মতো অফিসে চলে যায়, ওর ওয়াইফ ওকে অফিসে থাকা অবস্থায় কল দেয় বলে ওই লোকটাকে খুঁজে বের করছো? তখন ওর হাজব্যান্ড বলে যে না বের করে নেই। ও তো রাগ উঠে যায় যে হ্যাঁ আমার ক্রাশকে বের করে নেয়। আর উল্টো ওর হাজব্যান্ড এই কথা বলে রেখে দেয় যে হ্যাঁ ও হচ্ছে আমার অনেক বিজি, আমি এইসব কাজ করতে পারবো না, আমাকে ডিস্টার্ব করো না। কিছুক্ষণ পরে ফোনে মেসেজ আসে, আর মেসেজে কী আসে জানো? মেসেজ আসে 6,630 টাকা ওর ক্রেডিট কার্ড থেকে খরচ হয়েছে। এটা দেখার পরে তো ওর হাজব্যান্ড রাগের চোটে অফিস থেকে বেরোয় গিয়ে ওরে কল করার পরে বলে 6,630 টাকা দিয়ে তুমি কি কিনছো? ওকে আমি একটা পার্স ব্যাগ কিনছি। পার্স ব্যাগ কিনছে এত টাকা দিয়ে? কয় কি আমি বিজি আছি, আমি কথা বলতে পারবো না, রাখো। এই কথা বলে ওর ওয়াইফ কেটে দেয়। তারপরে বাসায় আসার পরে দেখে কি ওর ওয়াইফ হিল পরে হাঁটতেছে। কি এইসব কি পাগলামি শুরু করছো? কই পাগলামি, দেখো এই হিলটা আমার ভালো না, তুমি তো আমার বার্থডেতে কোনো গিফট দিলে না আজ পর্যন্ত, তো তাই ভাবলাম 20 বছরের গিফট আমি একাই নিয়ে নিই। দেখো হিলটা আমার পায়ে সুন্দর লাগতেছে না, আমি শুনছিলাম যে ভালো জুতো ভালো জায়গায় নিয়ে যায়, হতে পারে এই জুতোটা আমাকে হ্যাভেনে নিয়ে গেলো। তখন ওর হাজব্যান্ড বলল তুমি কি পাগল হয়ে গেছো? কি হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমার তার তো আগেই ছিঁড়ে গেছিলো মাথার, এখন আর আমার কোনো তার ভালো নেই, এমনি তো তোমার থেকে বিয়ে করার পর আমি কষ্টেই ছিলাম, কোনোদিন খুশিতে ছিলাম না, ওই কষ্টে আমি পাগল হয়ে গেছি। তখন বলে এই মহিলাকে, মহিলা না আমাকে মহিলা বলো না, আমার একটা নাম আছে, আমার নাম ওন, এই নামে তুমি আমাকে ডাকো। আর তখন ডিভোর্স পেপার দেখায়, লিটারেলি ওর হাজব্যান্ড বলে ডিভোর্স পেপার? ওকে হ্যাঁ তুমি ডিভোর্স দিলে ফুল টাকা পাইতাম, আমি ডিভোর্স দিছি অর্ধেক টাকা পাবো, যে অর্ধেক টাকা পাবো ওই অর্ধেক টাকা আমি আমার মরার আগে পাই টু পাই খরচ করে যেতে পারবো, আমার জীবন সুন্দরভাবে চলে যাবে, তাই সুন্দর মতো ডিভোর্স দিয়ে দাও আমাকে, আর যদি ডিভোর্স না দিতে পারো তাহলে আমার ক্রাশকে খুঁজে দাও। তখন ওর হাজব্যান্ড চিন্তা পড়ে যায় যে টাকা দিতে হবে নাহলে ক্রাশকে খুঁজে দিতে হবে। এখন অবভিয়াসলি ওর হাজব্যান্ড তো টাকা দিবে না। তারপরে ওর হাজব্যান্ড হচ্ছে সারা রাত মদ খাওয়ার পরে দেখে কি ওর ওয়াইফ ঘুমাচ্ছে। তখন ওর ওয়াইফের বিছানার পাশে গিয়ে সুন্দর মতো বসে বলে ঠিক আছে চলো তোমার ক্রাশকে খুঁজি, মানে তাও টাকা দিবে না, ডিভোর্স দিবে না, ডিভোর্স দিলে যে টাকা দেওয়া লাগবে। সাথে সাথে ওর ওয়াইফ বিছানা থেকে উঠে, যেখানে ওর পুরো রেডি ছিল, সানগ্লাস টানগ্লাস কোট টোক পরে সোয়েটার টোটার পরে ব্যাগটাক গুছায় পুরো রেডি, ওই ব্যাগটাক নিয়ে সোজা বেরোয় যায়। ওর হাজব্যান্ড হাগরে তাকায় থাকে কি হইলো? তখন বলে কি তোমারও ব্যাগটাক রেডি করে রাখছে, তাড়াতাড়ি চলো।
তখন বাইরে বলে গাড়িতে ওঠার পরে হচ্ছে মেয়েকে কল করে বলে কি যে ও তোমার ভাইকে ওষুধ দিয়ে দাও আর সব কিছু নিজে ইয়ে করবা, তোমার ভাই যেন ওষুধ ঠিক মতো খায়, আমি যেন দেখি ওষুধ শেষ হয়েছে, আমি গুনবো এসে ওষুধ কয়টা আছে। তো ওর মেয়ে ওর কথা শুনে, এই কথাটা এক ক্লাস শুনে। আর তারপরে হচ্ছে ওর হাজব্যান্ড রাগের চোটে ডোর ভালো করে লাগাইতে পারে না, তাও লাগায়। তারপরে বলে যে কোথায় যাবো, কয় কি কোথায় যাবো মানে তুমি বের করো না ইনফরমেশন, কয় কি তুমি জানো না যে তুমি কোথায় যাবো, একজন মানুষের নাম আর বয়স দিয়ে কীভাবে ইনফরমেশন বের করবো। তখন ওর ওয়াইফ বলে হ্যাঁ বেকার সরকারি কর্মকর্তা। তখন বলে কি তুমি বলো তাহলে তোমার যাওয়ার জায়গা নাই, তাহলে আমি যাবো না। তখন বলে কি যে না ঠিক আছে চলো, যেই হাই স্কুলে পড়তাম ওই হাই স্কুলে যাই, ও নাকি পরে ওখানে শিফট হয়েছিল, এই কথা বলে ওর হাই স্কুলে ওইদিকে রওনা হয়। তা হাই স্কুলটা কোথায় আমার শহরটার নাম মনে নেই, আমি সরি। বাট ওই শহরে যেতে যেতে ওর ওয়াইফ বলে দেখছো এই জায়গাটা মনে আছে তোমার, ওর হাজব্যান্ডের মনে পড়ে রাখছে বাকি এই জায়গায় আমার মেয়ে যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার মেয়ে যখন পেটে ছিল, তখন আমার হঠাৎ করে হচ্ছে ম্যাকারনি খাইতে ইচ্ছা করছিল, আমি সারাদিন অপেক্ষা করছিলাম তোমাকে এই কথা বলার জন্য, তুমি সারাদিন পর যখন বাসায় আসছিলা, আমি যখন তোমাকে এই কথা বলছিলাম তোমার মনে আছে তুমি আমাকে কি উত্তর দিছিলা। তখন এখানে 5টা সিন দেখানো হয় যেখানে ওর হাজব্যান্ড বলে ম্যাকারনি বানাই খেয়ে নাও, এতে আবার এমন কি আছে। তখন ওর ওয়াইফ বলে যে আমার তো বানাতে কষ্ট লাগে, এই জন্য তো আমি তোমার জন্য সারাদিন অপেক্ষা করছি, আমার হচ্ছে খাবারের গন্ধ শুটলে বমি লাগে। কি হ্যাঁ এখন প্রেগনেন্ট হয়েছে বলে এটার বেনিফিট নিবা, আসলে কিন্তু অনেক হাজব্যান্ড আছে এরকম। তো বলে এখন প্রেগনেন্ট হয়েছে বলে এখন এরকম বেনিফিট নেবে, এখন তো বেনিফিট নেওয়ার কোনো মানে হয় না। তখন ও ওয়াইফ বলে যে না আচ্ছা তুমি রাতে খাবা না। তখন ওর হাজব্যান্ড বললাম বাইরে থেকে কি আসছে, কি খাইছো, কখন ম্যাকারনি বল, কথা বলে একটা হাসি দেয়। আর ওয়াইফ তো অনেক দুঃখ পায়, বাইরে থেকে বসে থাকে, তখন বাইরে থেকে ও তো ওয়াইফ তো না খেয়ে বসে থাকে প্রেগনেন্ট অবস্থায়। তখন বাইরের পাশের যে মহিলা থাকে সে এসে ওকে হচ্ছে ইয়ে দেয়, ওকে মাছ নিয়ে এসে দেয়, ওর সাথে সাথে হাতে করে নিয়ে খাওয়া শুরু করে। বলে আসলে আমার অনেক ক্ষুধা লাগছিল। তা তখন ও বলে যে হ্যাঁ আসলে আমাদের দেওয়ালগুলো এত পাতলা, আমি তোমার সব কথা শুনতে পারছি, এই জন্য তোমার জন্য খাবার না নিয়ে এসে পারলাম না। তখনই ওর লিভার পেন এসে। তা তখন ও আবার গাড়িতে মধ্যে মনে করে আর বলে যে হ্যাঁ তোমার কোনো কথা মনে নেই কিন্তু আমার সব কথা মনে আছে, আর ওই মহিলা যদি না থাকতো তাহলে না জানি আজকে আমার কি হতো। তখন ওর হাজব্যান্ডকে বলে যে তোমার কোনো কথা মনে পড়তেছে না। তখন ওর হাজব্যান্ড বলে যে হ্যাঁ আমার আগের কথা মনে পড়তেছে, এই জায়গায় একটা জমি কিনলে ভালো হতো মানে। তখন ও আবার অনেকক্ষণ মন খারাপ করে থাকে। তখন ওর হাজব্যান্ড আবার জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন বলে যে না বাবা মারা যাওয়ার পরে লাস্ট এই সিটিতে আসছিলাম, তারপর থেকে আর আসা হয়নি, এই জায়গায় আমার হোম টাউন ছিল। তখন ওর হাজব্যান্ড আবার ওর বাবার কাছে নিয়ে যায়, ওর বাবার কবর হচ্ছে দেখে, দেখার পরে আবার হচ্ছে ঘুরে আসে ওই কলেজে। আসার পরে কলেজে যখন জিজ্ঞেস করে তখন হচ্ছে কলেজের ওই লোকগুলো বলে যে আজকে তো সানডে, স্যাটারডেতে তো সব বন্ধ থাকে, আপনি জানেন না। তখন ওর ওয়াইফের দিকে তাকায় বলে তুমি জানো না এদিন বন্ধ থাকে, বাচ্চা কাচ্চা পড়ায় কি করছো। তখন ওর ওয়াইফ উল্টো বলে তুমি জানো না সরকারি কর্মকর্তা হয়ে কি করছো হ্যাঁ। তখন তারপরে ভিতর থেকে ওই যে দারোয়ান থাকে সে কল দিয়ে কথা বলে যে হ্যাঁ টিচাররা আপনারা ভিতরে ডাকছে। তখন হাজবেন্ড পাশে থাকে বলে হানি চলো তাহলে যাই ভিতরে, যেতে ডাকছে। ওমা পাশে থেকে দেখে নাই ওয়াইফ দৌড়, হিল পরে দৌড়, দৌড় দৌড় দৌড়। পরে ওর হাজবেন্ড বলে কি আসলেই অসুস্থ, অসুস্থ হইলে মানুষ এভাবে ধরিতে পারে। তারপরে গাড়ি নিয়ে ওর হাজবেন্ড আগে আগে চলে যায়, আগে আগে কি বলে স্কুলের ভিতরে দাঁড়ায় বলে যে তুমি এত লেট করলা কেন, আল্লাহ আমি তো কত আগে চলে আসছি। ওয়াইফ তো কিছু বলে না মানে কি বলবো, ওয়াইফ অসুস্থ গাড়ি নিয়ে রেস লাগাচ্ছে, যাই হোক একটা দুষ্টু মিষ্টি জিনিস। তারপরে ওয়াইফ ওখানে দাঁড়ায় আগের কথা মনে পড়ে যে ওর ক্রাশকে ফার্স্ট টাইম কবে দেখছিল। ও যখন হচ্ছে আয়না দেখতেছিল তখন ওর বেস্ট ফ্রেন্ড ওকে ডেকে নিয়ে গেছিলো, যখন ওর ক্রাশ হচ্ছে স্টুডিওতে কথা বলার চেষ্টা করতেছিল, মানে স্টুডিও বা এফএম থাকে না ওখানে কথা বলতে বা ওখানে আর্জের ভূমিকা পালন করতে ওর ক্রাশ পছন্দ। তাই তখন ওখান থেকে প্রথম দেখা। তারপরে দেখা যায় যে ওর ক্রাশের সাথে হচ্ছে দেখা যেত, ডেইলি দেখা হতো। তারপরে ওর ক্রাশ ওকে একদিন করা হচ্ছে বাসে যাচ্ছিল, তখন বলছে তুমি অমুকের বান্ধবী না, চলো আমি তোমাকে নিয়ে যাই, তোমার বাসা পর্যন্ত, তোমার কাছে তো মনে হয় ছাতা নাই, ওই ছাতা দিয়ে বাসা পর্যন্ত নিয়ে গেছে। তারপরে আবার দেখা যাচ্ছে যে একদিন করা ওর বান্ধবী এসে বলে যে হচ্ছে তুই জানো ও তো তোর বাসার সামনে থাকে, তখন তো আরো খুশি হয়ে যায়। তারপর ওর ক্রাশ ওকে কলেজ থেকে নিতে আসার পরে ওরা তিনজনে একটা রেস্টুরেন্টে যাবে। ক্রাশ বলে যে আমি সিওলে যাবো, একটা হচ্ছে ওখানে একটা জায়গা আছে যেখানে স্টুডিও হবে, ওখানে আমি একটু কথা বলছি, অ্যাপ্লিকেশন করছি, আমার যাইতে হবে, তা তোমরা আমার সাথে যাবে কিনা, ফার্স্ট কনসার্ট হবে। তখন ওরা রাজি হয়ে যায় যে ঠিক আছে আমরা যাবো। তখন ওর ক্রাশ তখন ওখানে একটা ক্যামেরা নিয়ে আসে, বলে কি যে আমার আব্বুর ফ্রেন্ডের একটা ক্যামেরার দোকান আছে, চলো আমরা এই ক্যামেরা দিয়ে ছবি তুলি। তখন ওই ছবিটাই মূলত ওর হাজব্যান্ডকে দিছিল, ওখানে ওর বান্ধবীও ছিল সাইডে, কিন্তু ওই ছবিটা কাটা ছিল, এখন কেন কাটা ছিল আই ডোন্ট নো। তারপরে এখান থেকে তো যখন টিচারকে জিজ্ঞেস করে যে হচ্ছে হ্যাঁ এই ছেলেটা আপনার কি হয়, ছবিটা যখন দেয় তখন টিচার জিজ্ঞেস করে এই ছেলেটা আপনার কি হয়। তখন এখানে আমাদের মেন লিড মানে নায়িকা সি বলে কি যে এ আমার হচ্ছে ফার্স্ট লাভ।
তখন পাশে দেখায় বলে তাহলে ইনি গে, তাহলে ইনি আমার হাজব্যান্ড। তখন টিচার বুঝে যে মানে হাজব্যান্ডের কত দুঃখ, তখন বলে যে না না এরকম পার্সোনাল ইনফরমেশন দেওয়া যাবে না। ওর হাজব্যান্ড কি খুশি হয় পাশ দিয়ে। তারপরে ও যখন বাইরে হাঁটতে থাকে ওর হাজব্যান্ড খুশিতে পিছন থেকে এসে বলে কি দেখছো, এরকম যে কারোর ইনফরমেশন নেওয়া যায় না, তুমি জানো না এগুলো। হ্যাঁ, তখন ও দৌড় মারে, আবার দৌড় মারে বলে কি হ্যাঁ ওর ফ্রেন্ড, ওর বাবার ফ্রেন্ডের হচ্ছে সব ছিল, ছবি তোলার দোকান ছিল, কথা বলে দৌড় 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 দৌড়, মানে দৌড় যে মারে এটা তো মানে পুরো হা হয়ে যায় ওর হাজব্যান্ড কি এই মহিলা কি আসলেও অসুস্থ, এর কি আসলে লাঞ্চ স্ক্যানার, কদিন পরে কি আসলেও মারা যাবে। যাই হোক ওয়াইফের পিছনে দৌড়ানো ছাড়া তার কোনো কাজ নেই। পরে ওখানে যায়, ওখানে যাওয়ার পরে ওই দোকানে গিয়ে ওদের কাছে খোঁজ নেয়, উনি একটা নাম্বার দেয়, নাম্বারে কল দেয়, কিন্তু কলে কোনো সংযোগ হয় না। তখন ওর হাজবেন্ড ওখানে রাখা একটা ছবি দেখে বলে যে এই ছবিটা কার, তখন বলে যে দেখে মনে হচ্ছে এই মহিলা অনেক রাগী। তখন বলতেছে যে হ্যাঁ এই মহিলা আমার ওয়াইফ। কথা শোনার পরে তোর হাজবেন্ড বলে না না ছবিটা সুন্দর সুন্দর। তখন এখানে নায়িকা আবার জিজ্ঞেস করে যে কোনো ইনফরমেশন বলতে পারবেন, তখন বলে যে হ্যাঁ হ্যাঁ লাস্ট টাইম ওরা নাকি বুসানে শিফট হয়ে গেছিলো। ওর হাজবেন্ডের দিকে তাকাই, ওর হাজবেন্ড বলে না এখন আমি বুসানে যাইতে পারবো না। পরে বলে না প্লিজ, নাহলে কিন্তু ডিভোর্স পেপারে সাইন করে দিতে হবে। তখন ওর হাজবেন্ড বাধ্য হয় ওকে নিয়ে বুসানে যাইতে, লিটারালি ওর বুসানে যাইতে ও ঘুমায় পড়ে, কিন্তু ওর হাজবেন্ড একটু বাইরে হাঁটাহাঁটি করে, আগের কথা মনে পড়ে। এখানে মনে পড়ে ও আর ওর ওয়াইফ বুসানে হচ্ছে হানিমুনে আসছিল, তখন ওর ওয়াইফ বিচে হিল পরে আসে, তাই এটা নিয়ে ওর হাজব্যান্ড অনেক রাগারাগি করে সিওনের উপর রাগারাগি করার পরে তারপরে হচ্ছে সিওন বলে যে আমরা হানিমুনে আসছে, তোমার কথা আমি বিদেশ পর্যন্ত যাইনি, আমি হানিমুনে চলে আসছি। তখন বলে কি বিদেশে গিয়ে যায়, এখন দেশের অবস্থা দেখছো, আগে দেশের অবস্থা, দেশের প্রতি এত ভক্তি থাকলে 4বার মিলিটারিতে ফেল করতো না, মানে ও মিলিটারিতে 4বার ফেল করছে। পরে ও হচ্ছে ও খুশি হয়ে ওকে নিয়ে যায়। আর তখন ও মানে ওর ওয়াইফ সিওন বলে যে আমার র ফিশ পছন্দ, কিন্তু তখন কিনে দেয় না। তা এবার যখন বুসানে আসছে তখন র ফিশ কিনে আনে, ও যখন ঘুম থেকে উঠে তখন দেখে র ফিশ, আর ওকে একটা হোটেলের সামনে গাড়ি পার্ক করে বলে, টাকা দিয়ে বলে যে হোটেলের রুম বুক করো। ওকে তাহলে তুমি এখানে আসতেছো না, তুমি করো, কি না এখানে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা থাকতে আসে, এখন আমি আমি তুমি হাজব্যান্ড, এভাবে থাকলে মানুষজন খারাপ বলবে, এই জন্য তুমি রুম বুক করো, আমার লজ্জা লাগতেছে, কথা বলে যাই। পরে রুম বুক করার পরে হচ্ছে ও মিটি করে হাসে, বলে কি হাসতেছো কেন, তো বলতেছে যে না ওর কথা মনে পড়তেছে। কি তোমার সব জায়গায় ওর কথা মনে পড়ে, ওর সাথে এত কিছু হয়ে গেছে তোমার, এই হোটেলের মধ্যে ওর কথা মনে পড়তেছে। তখন বলে যে না ও তো আমার টাচ পর্যন্ত করে না, আমাদের কখনো টাচ হয় না। কি আমাদের কবে থেকে হলো। তারপরে এখানে 5টার কথা মনে পড়ে, যখন হচ্ছে নায়ক ওর প্রমিস মোতাবেক নায়কের সাথে মানে ওর ক্রাশের সাথে সিওলে আসে, সিওলে কনসার্ট দেখতে আসে, কিন্তু ওর বান্ধবীরা আসার কথা ছিল, কিন্তু তখনই ওর অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে যায়, যার কারণে ও হসপিটালে ভর্তি থাকে। সিওলে এসে যে যার কনসার্ট দেখার কথা ছিল তার কনসার্ট মানে তার রেডিও শোই ভিতরে ঢুকে শুনতে পারে না, মানে ওদের ব্যাড লাক থেকে লেট করে পৌঁছে যায়। ওরা বলে যে আমরা অনেক দূর থেকে আসছি, মকপো থেকে আসছি, তাও ঢুকতে দেয় না। পরে হচ্ছে নায়িকার ক্রাশ আর ওরা দুজনে বাইরে বেরোয়, নায়িকার ক্রাশের নাম মেবি পার্ক হচ্ছে বাইরে বেরোয়, নায়িকাও বাইরে বেরোয়, মানে সিওন বাইরে বেরোনোর পরে পার্ক নিচে থেকে একটা লিফ তুলে, মানে একটা পাতা তুলে আমাদের সিওনকে গিফট করে, আর নায়িকা ওখানে ম্যাপ লিপ যে পাতাটা পাওয়া যায় ওটা তুলে আমাদের হচ্ছে পার্ককে গিফট করে। আর দুজনা সিওল অনেক মজা করে, আর একটা ওর বান্ধবীর জন্য নেয় বই কিনে, অনেক আনন্দ করে। আর লাস্টে এসে বান্ধবীকে দেয়, অনেক আনন্দ করে। ওদের দিন একসাথে অনেক সুন্দর কাটছিল, এটা দেখা, এটা ভাবতে ভাবতে নায়িকা ঘুমা যায়। মোহনারকে নিজের ছেলের সাথে কথা বলে, নিজের ছেলে নায়িকাকেও তো ভালোভাবে কথা বলে না। তারপরে দেখা যায় ফোন কেটে সুন্দর মতো গোডাউনের নিচে গিয়ে মানে ও গিটার প্লে করে। ও যে দেখা যায় ও এত পড়াশোনা করতেছে, ও আসলে মিউজিক অনেক ভালোবাসে, ও গিটার অনেক ভালোবাসে, ও গান অনেক ভালোবাসে, ও একটা সিঙ্গার হইতে চায়, কিন্তু মেবি কোনো কারণে হতে পারে না। তারপরের দিন দেখা যায় নায়িকা হচ্ছে ওই জায়গায় গিয়ে পৌঁছায় যায়। পৌঁছানোর পরে হচ্ছে ওখানে জানতে পারে যে ওর যেই পার্কের বাবা যে জায়গায় কাজ করতো ওখান থেকে পার্কের বাবা শিফট হয়ে গেছে, চলে গেছে। আর হচ্ছে পার্ক পরে অন্য একটা শহরে, মেবি কোনো একটা শহর আমার মনে নেই, ওই শহরে হচ্ছে পার্ক জব পায়, এই জন্য পার্ক ওই শহরে যায়। তা এখন ওর নায়িকার হাজবেন্ড তো মানে খুব রেগে যায়, রেগে গিয়ে বলে যে হ্যাঁ আমি আবার ওই শহরে যাবো, আর কত দূর যাবো, আর কত কোথায় যাবো। গাড়ি চালাতে যেতে ওর হাজব্যান্ড ব্যায়াম করতে থাকে, তখন বলে যে আমি গাড়ি চালাবো, আমার কাছেও তো লাইসেন্স আছে। তখন এখানে ওর হাজব্যান্ড বলে যে হচ্ছে তুমি গাড়ি চালাতে পারো, তুমি তো গাড়ি চালাতে পারো না, ওই হচ্ছে শোকেসে রাখা প্রাইভেট প্লাস্টিকের কারগুলো তুমি চালাতে পারো, তাই না, এর থেকে তো আর বেশি কিছু তুমি চালাতে পারো না। তখন বলে যে তুমি কোনোদিন আমাকে ভালো করে শিখাওনি, তুমি আমাকে গাড়ি কোনোদিন দাওনি, এ কথা বলে। তখন হচ্ছে এখানে ওর হাজব্যান্ড বলে যে তুমি কোনোদিন শেখার জন্য ওই যোগ্যতাই ছিল না, মানে অনেক ঝগড়া টগড়া করে। পরে গাড়ি চালাইতে সামনে দেখে আর্মি ড্রেস পরা, তখন পাস্টের কথা মনে পড়ে, যেখানে হচ্ছে আমাদের যে নায়িকার হাজব্যান্ড আছে, মানে সিওনের হাজব্যান্ড হচ্ছে যখন মিলিটারিতে যায় তখন হচ্ছে অনেক কাহিনী হয়, ও যাইতে চায় না, আর ও মানে ও হচ্ছে ঠিক মতো যে অ্যাসেম্বলিতে হাঁটতে হবে হাঁটাটা পর্যন্ত পারে না।
এসব আমাদের সিয়ন মনে করে, আর মনে করার পরে বলে যে আর্মিতে কয়েক বছর পর আমাদের ছেলেও যাবে। ওর কত শখ ছিল গান শেখার, ওর কত শখ ছিল গিটার শেখা, তুমি ওর গিটারটাও ভেঙে দিছো, গানের গানগুলোও পোড়াই দিছো, ওর লেখা সব গান তুমি পোড়াই দিছো, তুমি কেন ওর সাথে এরকম করো? তখন আমাদের হাজব্যান্ড বলে ওঠে যে হচ্ছে তোমার এইসব আদরের কারণেই ও এরকম হয়েছে। তখন বলে ঠিক আছে, আমি চলে যাওয়ার পরে দেখবো আমি তো ওকে তুমি কেমনে মানুষ করো। ও তাও বলো ভালো যে ও অন্য ছেলের মতো বিগড়াই যায় নাই, ও ভালো আছে। তাও ওর হাজব্যান্ড এই জিনিসটা নিয়ে একটু ভাবে। তারপরে হচ্ছে সিয়নসন চলে যায় সুন্দর মতো, যে ক্রাশ ছিল ক্রাশের ওখানে গিয়ে হচ্ছে খুঁজতে থাকে। তখন ওখান থেকে জানতে পারে যে ও এখান থেকে কাজ ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে কই চলে গেছে কেউ বলতে পারে না। এখন এটা শোনার পরে তোর মন খারাপ হয়ে যায়, ও বসে থাকে। আর এদিক দিয়ে তো আমাদের মানে হচ্ছে হাজবেন্ড তো খুশি হয়ে বলে কি যে এখন আমাদের যাত্রা শেষ করতে হবে, আমরা যাকে খুঁজতে আসলাম সে আমাদের খোঁজার মধ্যে পানি ঢেলে দিল, আমরা এখন আর তাকে খুঁজবো না, আমরা তাকে পাবো না, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, মানে গান গাইতেই থাকে। তখন আর মানে আমাদের সিয়ন বসে বসে ভাবতে থাকে যে কি করা যায়। তখনই সিয়ন ওর অ্যাকাউন্ট খুঁজে পায়, মানে সার্চ করতে করতে ওই যেখানে অনেকগুলো বিচ থাকে। তখন ও হচ্ছে ওর হাজব্যান্ডকে বলে যে হচ্ছে চলো আমরা বিচে যাই। তখন বলে যে বিচ তো এইদিকে অনেক আছে। তখন বলে যে সাউথের বিচ দেখা যাচ্ছে অনেকগুলো, যেহেতু বিচের ছবি। তখন ওর হাজব্যান্ড বলে সাউথে 2000টার উপরে বিচ আছে, তুমি কোন বিচে গিয়ে ওকে খুঁজবা? তখন সিয়ন বলে যে যে কোনো বিচে গিয়ে, তখন মনে করে যে একবার ওর ক্রাশ ওকে বলছিল যে হচ্ছে বুংটাস না কি যেন একটা নামে একটা বিচ হচ্ছে পছন্দ করে সে, আর ওই বিচে হচ্ছে সে ওখানে গিয়ে থাকতে চায়। সো এটা সিয়নের মনে করার পরে সিয়ন বলে যে ওই বিচে যাবো, ওই বিচে যাবো নাম বলে। তখন ওর হাজবেন্ড বলে যে না, ওই বিচে যাওয়া যাবে না, তুমি জানো না ওই বিচ হচ্ছে হচ্ছে কতটা ডেঞ্জারাস, হচ্ছে ওই ওই বিচে এখন আমি যাইতে পারবো না, কাল কারণ অফিস আছে। তখন সিয়ন বলে ঠিক আছে তুমি সামনে আমাকে নামায় দাও, আমি নিজে একাকাই যাবো, একাকাই দেখা করবো। এই কথা বলে চুলটু ঠিক করতে থাকে। এখন হাজবেন্ড তো যতই হোক জেলাসি তো ফিল হবে। পরে ওর হাজবেন্ড জোরে কার ঘুরায় ওই বিচের দিকে যায়, মানে অত খুশি হয়ে যায়। পরে যখন বিচের দিকে যায় ওখানে গিয়ে দেখে যে ফেরি বন্ধ আজকের মতো, সো বিচে যাইতে পারে না, ওরা রাতের বেলা একটা রুমের মধ্যে থাকে। আর এদিকে দেখানো হয় ওর যে সিওনের যে ছেলে, ও হচ্ছে তো গান টান করে, ও ব্যান টান করে, মানে ফার্স্ট পারফরমেন্স ছিল ওর আজকে। এই জন্য যখনই ও ভিটামিনগুলো খুলে খাইতে যায় তখন দেখে সব ভিটামিনগুলো চেনা, কিন্তু একটা ট্যাবলেট কালো করে, এই ট্যাবলেটটা ও চেনা চেনা লাগে না। কিন্তু তখনই ওকে স্টেজে দেখা হয় বলে ও সুন্দর মতো ওই ট্যাবলেটটা খেয়ে তোমার হচ্ছে স্টেজে চলে যায়। আর এদিক দিয়ে দেখানো হয় সিয়ন বসে থাকে, বসে বসে যখন হোটেলে যখন বসে থাকে তখন হচ্ছে রেডি হইতে হইতে বলে কি যে তোমার জানার কখনো ইচ্ছা হয় নাই যে আমার ক্রাশের সাথে আমার কখন দেখা হয়েছে, কি হয়েছে না হয়েছে, এগুলো কখনো তোমার জানার ইচ্ছা হয় নাই? তখন ওর হাজবেন্ড বলে যে হ্যাঁ হ্যাঁ, জানার জন্য তো আমি মরে যাচ্ছি, একেবারে আমার জান বেরোয় যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলো বলো। পরে বলে কি যে আমার একটা কথা বলো, যে আমার মধ্যে এমন কি নেই যেটা ওর মধ্যে আছে, আর তুমি ওর জন্য এত পাগল হইতেছো কেন, কি হয়েছে? তখন ও বলে কি যে হচ্ছে তোমার এটা জানার ইচ্ছা, বলে কি যে হ্যাঁ, কি বলো কি হয়েছে ওর, ওর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নাই। আর এমনি তো আমি তোমাকে সুখে রাখি নাই, সেটা আমি জানি, হয়তো ওর সাথে থেকে তুমি সুখে ছিল। তখন এখানে সিয়ান পাস্টের কথা মনে পড়ে, যে পাস্টে ওর ফ্রেন্ড ওকে হচ্ছে ওর মানে ওর যে ক্রাশ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে, যে অমুক মেয়ের সাথে ছিল, ওর অমুক মেয়ের সাথে ব্রেকআপ করছে, অমুক মেয়েকে ছেড়ে দিছে। তখন সিয়ন একথা ভেবে অনেক কষ্ট পায়, সিয়ন তোর জন্য গিফট পর্যন্ত বানায় নিয়ে আসে, কিন্তু এটা যখনই শুনে তখনই ও অনেক কষ্ট পায়, ও পুরো চুপচাপ হয়ে যায়। তারপরে যখন সিয়নের ক্রাশ সিয়নের সাথে কথা বলতে আসে আর একটা লেটার দিতে যায়, তখন সিয়ন ওখানে রাগারাগি করে বলে আমাকে টাচ করবো না, এই কথা বলে লেটারটা ওখানেই ফেলাই থেকে চলে যায় সিয়ান। তারপরে দুদিন পর যখন ও কোচিংয়ের বাইরে দাঁড়ায় থাকে তখন দেখো ওই মেয়েটা নামতেছে, ওই মেয়েটার নাম তো শুনে সিয়ান। নামার পরে ওই মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সব কিছু, যে তোমার বলে এরকম এরকম ছিল। ওই মেয়েটা বলে যে না এরকম কিছু না, আমি তোকে চিনিই না, পার্ক নামে কাউকে চিনি না। তখন সিয়ন ওর ফ্রেন্ডের কাছে যায়, যে ফ্রেন্ড ওর সবসময় সাথে ছিল, ওই ফ্রেন্ডের কাছে গিয়ে বলে তুই আমাকে মিথ্যে কথা কেন বললি। ও তখন থেকে ওর ফ্রেন্ডশিপ কাট হয়ে যায়, বুঝতে পারে যে ওর ফ্রেন্ড হিংসা করে কাজ করছে। কিন্তু তারপর থেকে যতবার ওর ক্রাশকে খুঁজে, মানে পার্ককে খুঁজে, ততবার খুঁজে পায় না। আর পার্ক নাকি 2 সপ্তাহ আগে চলে যায়, আর চলে যাওয়ার আগে ওই লেটারটা দিতে চাইছিল, কিন্তু সিমন তো নেয় নাই, ওর ফ্রেন্ডের কান ভাঙানি শুনে। সো তোমরা সাবধান থাকো, এরকম সাপ মার্কা ফ্রেন্ড সবারই থাকে। আর হচ্ছে তারপরে সিমন একদিন করা হচ্ছে বই কিনতে যায় আর ওর কথা ভাবতে থাকে, তখনই প্রোটেস্টের কারণে সব ছেলেমেয়েরা ওই দিক থেকে দৌড়ায় দৌড়ায় আসতে থাকে, আর পড়ে যায়, ও মিছিলের মধ্যে পড়ে যায়, পায়ে অনেক ব্যথা পায়। তখন একটা ছেলে ওকে মিছিলের মধ্যে থেকে উঠায় ঘাড়ে করে নিয়ে গিয়ে এক জায়গায় বসায়, বসায় বলে যে তুমি প্রোটেস্টের মধ্যে তুমি হচ্ছে হিল কেন পরে আসছো। যখনই মাস্ক খোলার পরে সিয়ন তো মানে ওর হাজব্যান্ড, এটা মূলত ওর হাজব্যান্ড, সিয়নের ওর হাজব্যান্ডকে দেখে ভালো লেগে যায়। তারপর পায়ে তো ব্যান্ডেজ করে দেয়, ব্যান্ডেজ করে দেওয়ার পরে
সে ওনার হাজবেন্ডের দিকে তাকাইই থাকে, মানে ওর যে বর্তমান হাজবেন্ড, ওর নামটা আমি এখনো বুঝে পারি নাই কি যে নাম। তারপরে হচ্ছে হঠাৎ করেই সিয়ন মানে বলে কি যে তুমি হিল কেন পরে আসছো প্রোটেস্টে? তখন সিয়ন বলে আমি প্রোটেস্ট আসিনি, আমি বই কিনতে গেছিলাম, তখন তোমাদের কারণে আমি পড়ে গেছি। তখন বলে কি ও তুমি পড়ে গেছে, কথা বলে আবার ব্যান্ডেজ খুলতে যায়, কিন্তু তখনই দাঁড়ায় সিয়ন ওর ঠাস করে একটা থাপ্পড় মারে। থাপ্পড় মারার পরে ও তো বুঝতে পারে না, ওর তাকায় থাকে সিয়নের দিকে, সিয়ন থাপ্পড় মারলো কেন, পরে আবার একটা থাপ্পড় মারে, আবার একটা থাপ্পড় মারে, তারপরে যেদিকে এক পাশেই থাপ্পড় মারতে থাকে, যেদিকে ঘাটটা ঘুরে যায় ওইদিকে তাকায় দেখে প্রোটেস্টের যে পিছনে ওরা দৌড়ানি দিছিল, যে আর্মি বা যে পুলিশরা যারা দৌড়ানি দিছিল, তারা ওই গলির মাথায় দাঁড়ায় আছে, মানে ওরা ভাবতেছে এটা প্রোটেস্টের লোক। এখন যদি থাপ্পড় মারে বলে তোমার সাহস কিভাবে বলো, তুমি আমাকে ধোকা দিছো, হ্যাঁ তুমি আবার এখানে এসে সিম্পাতি দেখাচ্ছ হ্যান ত্যান, পরে ওরা বুঝতে পারে যে এটা একটা কাপল, এরা হচ্ছে প্রোটেস্টের মধ্যে কেউ এরা ছিল না। তখন হচ্ছে ওদেরকে না ধরে চলে যায়। তখন তো ওই যে সিয়নের যে হাজবেন্ড তার ভালো লেগে যায়, ভালো লেগে যাওয়ার পরে বলে কালকে কি ফ্রি আছো কিনা মুভি দেখে, ওখান থেকে আর কি ওদের ভালোবাসা শুরু, এটা আমাদের দেখানো হয়। তা এখান থেকে সিন শিফট হয়ে যখন, তখন দেখা যায় হচ্ছে সিয়নের যে মেয়ে, ওই মেয়ে হচ্ছে যার ফ্যান তার কনসার্টে যায়, কনসার্টে গিয়ে তো চিয়ার আপ করতে থাকে, কিন্তু গান গাওয়ার পরে বলে এই গানটা আমি যার জন্য লিখছি সেই মেয়েটা ইয়েতে কনসার্টের ভিতরে আছে। তখন ওর ক্রাশকে ডাক দেয়, ওখানে একটা সুন্দরী মেয়ে আসে, আসার পরে ওই সুন্দরী মেয়েকে প্রপোজ করে। এটা দেখার পরে তো মানে সিয়নের মেয়ের মনটাই ভেঙে যায়, ও ওখান থেকে চলে যেতে যায়, তখনই ওর ভাই ওই স্টেজে আসে, মানে ওই স্টেজে ওর ভাইয়ের ফার্স্ট ডেবিউ। স্টেজে আসার পরে গান করতে থাকে, তখনই বলে কি তোর এটা তোর ভাই না, ও তো দেখে অবাক হয়ে যায়, তখনই গান করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায়। মানে ওর ভাই যে একটা মেডিসিন অন্যরকম মনে ছিল, ওটা মূলত ক্যান্সারের মেডিসিন ছিল। পরে ও তো ওর ভাইকে নিয়ে হসপিটালে যায়, হসপিটালে যাওয়ার পরে সবগুলো মেডিসিন দেখায় যে আমি এই মেডিসিন দিছি, বলে কি এগুলো তো সব ভিটামিনের মেডিসিন, কিন্তু এইটা একটা হচ্ছে ক্যান্সারের মেডিসিন, তোমাদের এখানে কেউ ক্যান্সারে আক্রান্ত? তখন ওই মেয়ে বুঝতে পারে ডালমে কোচ করা হয়। তারপর ও আর ওর ভাই বাসায় চলে আসে, ওর ভাই তখন হচ্ছে যে ফ্যামিলি ফ্রেম ওখানে তাকায় থাকে, আর সিয়নকে কল করে। এদিক দিয়ে দেখানো হয় সিয়ন শুয়ে আছে, ওর ফোন বাজার পরে ও যখন ফোনটা রিসিভ করে, তখন ওর ছেলে ওই পাশ থেকে কাঁদতে থাকে আর গান গাইতে থাকে, গান গিয়ে বলতে থাকে যে তুমি একটা মিথ্যাবাদী, তুমি ফিরে আসবে বলছিলা কিন্তু তুমি ফিরে আসবে না, তুমি অনেক কিছু লুকাইছো, এগুলো বলতে থাকে। তারপর ওর মেয়ে ফোন ধরে, ওর মেয়ে বলে যে তুমি ফিরে আসো, আমার তোমার কথা আমি ভুল করছি, আমি সরি, মানে অনেক কিছু বলে। সিওন এটা বুঝতে পারে, একটু কান্দে, কান্দার পরে হচ্ছে পরের দিন সকালবেলা চলে যায় তো ওই হচ্ছে আইল্যান্ডে। যাওয়ার পরে দরজা থাকে, এদিক দিয়ে তো সিয়নের হাজবেন্ড তো মানে খুবই মানে রেগে থাকে, জাহাজে থাকা অবস্থাও সিয়নের হাজবেন্ড সিয়নকে বলে যে হচ্ছে ছেলে মেয়ে একদিন না একদিন তো জানতোই, তারা বড় হয়েছে, তারা তো জানবে, এটাই স্বাভাবিক। তারপরে হচ্ছে সিয়ন যখন আইল্যান্ডে পৌঁছায়, তখন সিয়ন আস্তে আস্তে হাঁটে, ওর মন টন খারাপ থাকে যে ছেলে মেয়ে জেনে গেল, ওরা দুঃখ করতেছে, ওরা কষ্ট পাইতেছে, আমি চলে যাওয়ার পর ওদের কি হবে, এগুলো ভেবে মন টন খারাপ থাকে। কিন্তু ওর হাজবেন্ড হচ্ছে বারবার বলতে থাকে যে হচ্ছে এখন তাড়াতাড়ি হাঁটতেছে না কেন, এখন তাড়াতাড়ি হাঁটো, হাঁটো এখন হাঁটো। পরে যখন এই বাসার সামনে যায়, ওর হাজবেন্ড যখন নক করতে যাবে, সিয়ন নক করতে দেয় না, মেকআপ বক্স বের করে লিপস্টিক ঠিক করতে থাকে। পরে ওর হাজবেন্ড রাগের চোটে বারবার বিল বাজায়, বিল বাজানোর পরে ওখান থেকে একটা মহিলা বেরোয় আসে, বেরোয় আসার পরে পর হচ্ছে তাকায় থাকে, তাকায় থাকার পরে ওখানে সিয়ন বলে যে আসলে আমরা পার্কের খোঁজে আসছিলাম, পার্ক নামে এখানে কেউ থাকতো? তখন ওই মহিলা মাথা নাড়ায় বলে যে হ্যাঁ থাকতো। তখন ওর হাজবেন্ড বলে ওঠে ও আচ্ছা আপনি পার্কের ওয়াইফ, সিয়ন দেখো পার্কের ওয়াইফ, পার্কের ওয়াইফ, আপনি ভালো আছেন? আপনার পার্কের যে এত সুন্দর ওয়াইফ আমরা তো কোনোদিন ভাবতেই পারি না, পার্কের ওয়াইফটা অনেক সুন্দর। তখন তো সিয়নের মন টন খারাপ হয়ে যায়, কিন্তু তখনই ওই যে মহিলাটা থাকে সে বলে যে না আমি পার্কের বোন। তখন সিয়ন হাসতে থাকে, হাসতে তারপরে বলে কি যে হচ্ছে আপনি কে? তখন সিয়ন পরিচয় দেয় যে আমি আরো একই কলেজে পড়তাম, একই ইয়েতে ছিলাম। এটা শোনার পরে পার্কের ওয়াইফ ভিতরে ডাকে, ডাকার পরে দুজনে মিলে কাঁদতে থাকে, কারণ সিয়ন হচ্ছে মানে পার্ক অনেক বছর আগে এখানে আসছিল, আসার পরে ওর কথাই বলতো, কোনোদিন বিয়ে করে নাই, কিন্তু একদিন বোট চালাইতে গিয়ে বোট ফুটো হয়ে ডুবে মারা যায়, এখন বেঁচে নেই। সিয়ন আর ওই মেয়েতে এটা মনে করে অনেক কাঁদতে থাকে। তারপরে বলে কি যে জানো তোমার কথা অনেক বলতো, কোনোদিন বিয়ে করে নাই, তোমার কথা সবসময় মনে করতো, মানে এদিক ধরে হাজবেন্ড রাখতে থাকে কি হ্যাঁ কাবি খুশি কাবি গান লাগাইছে এখানে, মানে কি যে করতেছে এরা দুজনে মিলে, একবার হাসে একবার কান্দে, দুজনে মিলে নাটক করে। তখন স্পার্কের বোন বলে ওঠে যে হচ্ছে তোমার জন্য তো একটা চিঠি লিখে তোমাদের ছবির পিছনে হচ্ছে রেখে দিছে, যে যাতে তুমি আসতে অনেক দেরি করে ফেলছো, তুমি যদি আগে আসতে তাহলে হয়তো চিঠিটা লেখা লাগতো না তার, সে তোমার সাথে সরাসরি কথা বলতে বলতে এটা বলতে বলছে।
বলার পরে তো সিওন আরও কষ্ট পেয়ে যায়। তখন বলে যে, "তোমাকে আসলে ও অনেক ভালোবাসতো। তুমি আসলে অনেক প্রিটি।" তখন বলে কি যে, "ও আমার বউ, এখন ও আমার ওয়াইফ।" তখন পাশ থেকে বলে কি, "ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা ভিতরে যাই। ভিতরে গিয়ে কথা বলি। আর আপনি আপেল খান।" তখন হচ্ছে বলে কি যে, "না, না সমস্যা নেই। আমি সবকিছু জানি। ও ও ও যে পার্কে পছন্দ করে আমি সবকিছু জানি। ওর ১ম লাভ ছিল এটাও আমি জানি।" এতদিন কিন্তু বলতেছিল যে ও আমার ওয়াইফ, আমি ওর হাসব্যান্ড, এইভাবে পরিচয় দিচ্ছিল। এবার দেখো টুইস্ট আসবে। তারপরে পার্কের লেখা লাস্ট চিঠিটা ওখানে এসে দেয়, যেখানে সিওন চিঠি খোলার আগে যে ছবিটা পায়, যেখানে সিওনের ছবি কাটা থাকে, ওর আর ওর বান্ধবীর ছবি থাকে। মানে সিরিয়াসলি, পার্ক এতদিন যাকে ভালোবাসছে সেটা ওর বান্ধবী ছিল, ওটা সিওন ছিল না। মানে পুরো গেমই পাল্টে গেছে। পরে সিওনের লেটারটা পড়ার পরে বুঝতে পারে যে পার্ক হচ্ছে মূলত ওর বান্ধবীকে ভালোবাসতো, কিন্তু ওর বান্ধবী পার্কে রিজেক্ট করে দিয়েছিল, কারণ সিওন হচ্ছে ভালোবাসতো পার্ককে, মানে সিওন ভালোবাসতো, এই জন্য ওর বান্ধবী রিজেক্ট। বান্ধবীটা কত ভালো ছিল, আর উদয় বান্ধবীর সাথে সিওন রাগারাগি করে চলে আসছে। তখন এদিক দিয়ে এটা দেখে ওর হাজবেন্ড বলে কি, "এটা তো তোমার ছবি না, তুমি তো আগে এরকম দেখতে ছিলে না, তার মানে পার্কও তোমাকে ভালোবাসে নাই, তার মানে এই চিঠিও তোমার জন্য না, তার মানে তুমি এতদিন যার খোঁজে আসছো সে অন্য কেউ।" এই কথা বলে ওর হাজবেন্ড হাসতে হাসতে শেষ। তখন পার্কের বোন জিজ্ঞেস করে, "তার মানে ওকে?" বলে কি, "ও সিওন, আর আমি নিজের নাম বলে, যে এতক্ষণ যে বলতেছিল আমি ওর হাজবেন্ড, আমি ওর হাজবেন্ড, এখন হাজবেন্ড বলে না, ওর নিজের নাম বলে। কি নাম বলে আই ডোন্ট নো, রিমেম্বার, আমার মনে নেই। সো এখানে মানে খুব হাসে, বেরোয় হাসতে থাকে, "তুমি অত দূর থেকে আসছো, যার জন্য আসছো সে আরেকটা মেয়েকে ভালোবাসছে, আর তুমি তার জন্য এত দূর থেকে আসছো।" মানে হাসতে থাকে আর হাসতে থাকে। তারপরে হচ্ছে তো সিওনে অসুস্থ হয়ে যায়, কাশতে থাকে। তখন পার্কেটা দেখার পরে ওর মন খারাপ হয়ে যায়। পরে সিওনের ঘাড়ে তুলে নিয়ে হাঁটতে থাকে আর বলে যে, "ওই মেয়েটারে কিভাবে পছন্দ করলো, ওই মেয়ের থেকে তুমি হাজার গুণে সুন্দর ছিলে।" মানে পার্ক, মানে জিওনের হাজবেন্ডও পারে ভাই। জিওনের হাজবেন্ড বলে, "ওই মেয়েটার থেকে তুমি হাজার গুণে ভালো ছিলে, কিভাবে যে পছন্দ করলো, ও আসলে ভুল কাজ করছে, ওই ছেলের সাথে আর কোনোদিন দেখা করবো না।" তখন সিওন বলে, "আমি ওকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করবো ও আমার সাথে এরকম কেন বললো।" তখন এদিক দিয়ে সিওনের হাজবেন্ড বলে, "তুমি আবার পার্কের সাথে দেখা করবা, কোথায় দেখা করবা?" তখন সিওন বলে, "যাওয়ার জায়গা তো একটাই আছে, মানে হ্যাভেনে গিয়ে আবার দেখা করবে, এটা বোঝাচ্ছে।" তখন এখানে সিওনের হাজবেন্ড বলে, "খবরদার তুমি ওর সাথে দেখা করবে না, আমি যদি কয়েক বছর পর গিয়ে যদি দেখি তোমরা দুজনে একসাথে আসো, তাহলে কিন্তু আমি দুজনকে মেরে একেবারে ভর্তা বানাই ফেলবো।" এরকম ভাবে বলবে। "তুমি কি জেলাস ফিল করতেছো?" "না, আমি জেলাস ফিল করতেছি না, ওই যে ছেলে তোমাকে পছন্দ করে না সেই ছেলের সাথে তুমি কেন কথা বলবা, সেই ছেলের সাথে তুমি গিয়ে কেন দেখা করবা, যা লাগবে না।" তখন সিয়ান আরো অসুস্থ হয়ে যায়। তখন সিয়নের হাজবেন্ড বলে যে, "আমার তোমাকে জিজ্ঞেস করতে মন চাই যে তুমি ভালো আছো কিনা, তুমি সুস্থ হবে না, কোনো কি উপায় নেই, আমার অনেক ভয় লাগে, অনেক একা একা লাগে, কোনো কিছু ঠিক মনে হয় না, কিন্তু আমি এটা কোনোদিন জিজ্ঞেস করতে পারি না।" সিয়ন যে অসুস্থ এটা নিয়ে ওর হাজবেন্ডেরও খারাপ লাগছে, কিন্তু ওর হাজবেন্ড এটা নিয়ে মানে কিছু করে না, রুট বিহেভ করতে করতে জিনিসটা রুট চলে আসছে, চিন্তা করলেও জিনিসটা রুট চলে আসে। যেমন আমি কাউকে মনে করলেও আমি তাকে কল দিই না, কারণ আমার মধ্যে ওটা চলে আসছে, আমি মনে করতেছি আমি তাও কল দিতেছি। মানুষজন দেখা যায় মনে পড়ছে কল দেয়, আর আমি মনে করতেছি তাও কল দিই না, হাজার সামনে আছে মেসেজ দিলেই যাবে তাও আমি দিই না। এরকম হয়ে গেছে পার্ক। তো পার্ক এখানে অনেক সিয়নের জন্য চিন্তা করে আর অনেক মন টন খারাপ করে। অনেকদিন পর হাজবেন্ড হচ্ছে আসে, অফিসে আছে, আসার পরে হচ্ছে কাজ করে, বস জিজ্ঞেস করে, "কয়দিন ছুটি কাটায়, তোমার কেমন লাগলো, অফিস অনেক শান্ত ছিল?" তখন সে আর তেমন কিছু বলে না। আর এখানে পরে হঠাৎ করে দেখানো হয় যে হচ্ছে সিয়ন হচ্ছে ব্রাইড সাজছে। তখন সিয়ন বলে যে, "হঠাৎ করে তুমি আমাকে, আমাদের আবার বিয়ে কেন হচ্ছে, আমরা আবার কেন বিয়ে করতেছি?" তখন পার্ক বলে যে, "তুমি", মানে সিয়নের হাজবেন্ড বলে যে, "তুমি আমার উপর অভিযোগ করছিলা যে আমি তোমাকে ভালোবাসি না, বা আমার তোমার মধ্যে অনুষ্ঠান হয় নাই, শুধু একটা অনুষ্ঠানই হয়েছে, তা হচ্ছে তোমার আমার বিয়ে, তাই আরেকটা যাতে অনুষ্ঠান হয়, আরেকটা যাতে পার্টি হয়, এই জন্য।" তখন ওখানে বাইরে আসার পরে সিয়ান দেখে কি যে ওর ফ্রেন্ড, যে ছোটবেলার ফ্রেন্ডের সাথে ঝগড়া করছিল ওই ফ্রেন্ড, এখানে পাঁচটা দেখানো হয়। পার্ক হচ্ছে বসে বসে স্টুডিও রেডিওতে হচ্ছে অনেকে হচ্ছে দেয়, মেসেজ দেয়, যেখানে বলে যে হচ্ছে এরকম ছিল, সিয়ানের একটা ফ্রেন্ড ছিল, মানে মেসেজ দিয়ে দিয়ে মূলত ওর ফ্রেন্ডকে খুঁজে বের করে। ওর ফ্রেন্ড আমেরিকা থেকে আসে। তখন ওর ফ্রেন্ড বলে কি যে আমাকে তোর হাজবেন্ড খুঁজে বের করছে। এটা দেখার পরে সিয়ন অনেক খুশি হয়, জড়ায় ধরে ওর ফ্রেন্ডকে। তারপরে জড়ায় ধরার পরে এখানে সিওনে আবার হচ্ছে মানে ব্রাইডাল সেজে আবার রুমের মধ্যে আসে, রুমের মধ্যে এসে দেখে সব আত্মীয় স্বজনদের দাওয়াত দিছে। এটা দেখে তো সিওন অনেক লজ্জা টজ্জা পায় যে এরকম তো আবার বিয়ে হইতেছে, ভাবছিল নিরিবিলি বিয়ে হবে, কিন্তু সব আত্মীয় স্বজনদের ডাক দিছে। ডাক দেওয়ার পরে ভিতরে সবার সাথে দেখা করে বসে। এখানে পার্ক সবার উদ্দেশ্যে বলে যে, "সবাই আমার ওয়াইফের জন্য আসছো, ধন্যবাদ। আমার ওয়াইফ অসুস্থ, আর কয়দিন পর হয়তো বাঁচবে না, আর আমি চাই ওর সব ইচ্ছা পূরণ করতে।" তারপরে অনেক কিছু বলে, আর বলে কি যে আমি ওর জন্যও কিছু লিখছি। তারপরে সিয়নের উদ্দেশ্যে বলে যে, "ও শোনো, ও তুমি তো আমাকে ও বলতে মানা করছো, তুমি বলছো তোমার নাম ধরে বলতে, তা ও সিয়ন,
শোনো, আমার কথা শোনো। আমি তোমাকে অনেক ভালোবাসি। মানে আমি তোমাকে লাইফে অনেক দুঃখ দিছি। যেগুলো বলা দরকার আরকি বলে। তারপরে সিয়নকে স্টেজে ডাকে। সিয়ন এখানে সবার উদ্দেশ্যে সবাইকে থ্যাংক ইউ বলে। তারপরে বলে যে হচ্ছে, "আমার ছেলে-মেয়েকে কেউ দেখলে আপনারা সবাই ওদের ব্যাপারে জিজ্ঞেস করবেন। ওরা ঠিক করে ভিটামিন নিচ্ছে কিনা, ওরা ঠিকমতো চলতেছে কিনা। কোনো ভুল করলে নিজের মনে করে ওকে মারবেন। আমি ওদের নিয়ে অনেক চিন্তা করি। আমি ওদেরকে অনেক ভালোবাসি।" তারপরে পার্কের উদ্দেশ্যে বলে যে, "তুমি আমাকে একটা ভালো লাইফ দিছো। তোমার জন্য অনেক ধন্যবাদ। আমি তোমাকে অনেক ভালোবাসি।" অনেক কিছু বলে। আর পার্ককে বলে যে, "তুমি আরেকটা বিয়ে করে নিও। একা, একা থেকো না। সবসময় হ্যাপি থেকো। তুমি কোনো কাজ নিজে থেকে করতে পারো না।" মানে আমি জীবনেও সত্যি কথা আমি যদি মারাও যাই, আমি আমার হাসব্যান্ডকে তাও বিয়ে করতে দেব না। "তুই সিঙ্গেল থাক। তুই সিঙ্গেল থাক। আমি মরে গেছি তো কি হইছে? তুই সিঙ্গেল থাক।" যাই হোক, এখানে পরে হচ্ছে পার্ক আর সিয়ন পরে হচ্ছে সবাই মিলে অনেক আনন্দ করে, পার্টি করে। সিয়নের যে হচ্ছে ইচ্ছা ছিল যে ওর সব ইচ্ছাতে পূরণ হয়ে গেছে। লঞ্চে চড়ার ইচ্ছা, সব ইচ্ছা ওর পূরণ হয়ে গেছে। সিয়নের যে ইচ্ছা ছিল যে হচ্ছে কনসার্ট দেখবে, ওই কনসার্টটা ওর ছেলের কনসার্টের মাধ্যমে পূরণ হয়ে যায়। ওর ছেলে গান গায়, ওর ছেলে কনসার্ট করে, সবাই নাচে। এখানে পার্ক আবার পিছনে সিয়নের জন্য ফুল নিয়ে দাঁড়ায় থাকে, সিয়নকে ফুল দেয়। সিয়ন অনেক সুন্দর করে পার্কে জড়ায় ধরে। মানে এখানে ওর যে লাস্ট ইচ্ছাগুলো ছিল সব পূরণ হয়ে যায়। তারপরে এখানে কয়েক মাস পরের সিন দেখানো হয়, যেখানে হচ্ছে সিয়ন মারা গেছে, পার্ক সবকিছু সামলাচ্ছে ও। সিয়ন যে কাজ করতো, ছেলেকে ভিটামিন দেওয়া, খাবার রেডি করা, তারপরে হচ্ছে ওর মেয়ের মোজা তৈরি করে দেওয়া, ওর মেয়ে ওরকম জামা শুকায় নাই বলে জামা দেয়, সিয়ন ওরকম জামা শুকায় দেয়। মানে সব কিছু করে পার্ক, মানে সিয়নের হাজবেন্ড সব কিছু করার পরে ওর সিওনের হাজবেন্ড যখন ওয়াশরুমে বসে তখন এত কাজ করার কারণে ওর নাক থেকে রক্ত বেরোয়। তা ও পরে হচ্ছে বসকে ফোন দিয়ে বলে যে, "আমাকে আজকে ছুটি দিয়ে যাবে, আমি একটু রেস্ট চাইতেছি।" ওর বসও ছুটি দিয়ে দেয়। তখন হচ্ছে ও ছুটি নিয়ে শুয়ে থাকে আর হচ্ছে ওর ওয়াইফকে দিকে তাকায় তাকায় বলে যে, "তুমি তো একবার আমার স্বপ্নে হইলেও তো আসতে পারো না? আমি তোকে কত ভালোবাসি। ওই জায়গায় গিয়ে আবার ওই ছেলের সাথেই ঘুরতেছো না তো? আবার হচ্ছে তুমি রং বাসে উঠে পড়ো নাই তো? তোমার তো আবার রং বাসে ওঠার অভ্যাস আছে।" মানে এরকমভাবে ওর এখানে ৫টা সিন দেখানো হয়, যেখানে সিয়ন যে সেদিন করে দেখছিল পার্ক ঘুমাচ্ছে, আসলে পার্ক ঘুমাচ্ছিল না। পার্ক সারা রাত শুয়ে শুয়ে কাঁদতেছিল সিয়ন যে মারা যাবে এটার জন্য পার্কের কষ্ট আছে। মানে ছেলেরা আসলে কষ্ট বলে না। মানে ওদের বাইরে থেকে যেরকম দেখলে মনে হয় সেরকম কিন্তু না ওরা। তারপরে এখানে আবার পার্ক হচ্ছে দেখানো হয় যে, যেদিন করে সিয়ন বলছিল ডিভোর্স পেপার দেখায় যে ডিভোর্স দিয়ে দাও, নাহলে আমার ওই ক্রাশকে খুঁজে দাও। সেদিন করে পার্ক ডাস্টবিনে হচ্ছে সিয়নের এই ১০টা যে উইশ লিস্ট বানায়, ওই উইশ লিস্টগুলো পায়। ড্রাইভিং শিখতেছিল যখন সিয়ন, তখন ওই সিয়নের উইশ লিস্ট থেকে বের করে পড়তেছিল যে আর কোন উইশ লিস্ট পূরণ করা বাকি আছে। মানে ওর হাজবেন্ড ওর সবকিছু পূরণ করার চেষ্টা করে। আর এ কথা মনে করে, আর তখন মনে করে যে ও যে ওয়াইফ মারা গেছে, তখন ওর ওয়াইফে অনেক চিল্লাপাল্লা করে ডাক্তারের কাছে যে, "হ্যাঁ, ওয়াইফ মারা যেতে পারে না, আপনারা কেন বাঁচাইতে পারেন নাই?" তারপরে সিয়ন যখন ওকে অফিসের মধ্যে কল দিছিল যে হচ্ছে পার্ক বলে কেটে দিছিল যে, "আমি বিজি আছি।" তো ওই টাইমে আসলে ও দেখতেছিল যে ক্যান্সার থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, বা কিভাবে কোনো কিছু করলে বেশি দিন বাঁচা যায় কিনা, এগুলো আজকে দেখতেছিল। এই জন্য তখন বলছিল, "আমি বিজি আছি।" মানে আসলে পার্কের মতো হাজবেন্ড, মানে সিয়নার হাজবেন্ডের মতো হাজবেন্ড আর কোথাও হয় না। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়, মানে লাস্টে একটা স্মৃতি দিয়ে শেষ হয়ে যায়। মানে আমার এই ফিল্মটা এত ভাল লাগছে, আশা করি তোমাদের সবার ভাল লাগছে। সো থ্যাংক ইউ, বাই বাই, টাটা।